কেন এমপিও শিক্ষকদের বেতন এত কম? আপনি কি জানেন একজন নতুন অবস্থায় একজন শিক্ষকের বেতন কত টাকা? আপনার ধারণা মতে কত হতে পারে? আপনার বাবা মা ভাই অথবা আপনি একজন শিক্ষক, আপনি কি কখনো তাদের প্রশ্ন করে দেখেছেন যে তাদের বেতন এত কম কেন? তাহলে এই মহান পেশায় আপনি এখনো কেন আছেন? আপনার সম্মানটাই বা কোথায়? কখনো কি এমনভাবে ভাবা হয়েছে? শুধু আপনি না, অনেকের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খায়। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি সহকারী একজন শিক্ষক আর বেসরকারি একজন শিক্ষকের মধ্যে বেতন পার্থক্য এত ফারাক কেন রেখেছে সরকার। সরকার শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে আজকের এই ভিডিও। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের এই দুর্দশার জীবন নিয়ে আজকের ভিডিওটি তুলে ধরছি। অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামতটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। চলুন প্রথম অবস্থায় আমরা দেখে আসি নতুন নিয়োগপ্রাপ্ত একজন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের 2015 সালের গঠিত অষ্টম জাতীয় বেতন স্কেলে নবনিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক সে কত টাকা বেতন পায়। চলুন সেটি দেখে আসলে আপনার চোখটি কপালে উঠবে। কেন এত বৈষম্য রেখেছে সরকার? একই যোগ্যতায় দুইজন শিক্ষক একই সমমর্যাদায় যোগদানের পরবর্তী তাদের বেতন বৈষম্য এত ফারাক কেন? চলুন আজকের প্রতিবেদনটি শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিও পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষকদের বাস্তব বেতন চিত্র। একজন সহকারী শিক্ষক সে কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলের সর্বশেষ 2025 সালের এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক সে কিন্তু 11 থেকে 12তম গ্রেডে প্রথম যোগদান করেন। শিক্ষক কিন্তু অনেকগুলো প্রক্রিয়া সম্পন্ন করে এনটিআরসি এর মাধ্যমে এই শিক্ষককে নিয়োগ করে এই সরকার। নিয়োগের পরবর্তীতে সরকার তাদের কোথায় রাখছে এবং তাদের জীবনটা কেমনভাবে পরিচালনা হচ্ছে। একজন সহকারী শিক্ষক 11 থেকে 12তম গ্রেডে যোগদানের পরবর্তীতে তার কিন্তু মূল বেসিকে এসে দাঁড়ায় 12,500 টাকা, যেটি আমরা জানি 11তম বেসিকে। 12তম বেসিকে যদি কোনো সহকারী শিক্ষক যোগদান করে তাহলে তার বেসিক কিন্তু আরো কম। বর্তমান বাজার মূল্যে 12,500 টাকায় একজন শিক্ষক 11তম গ্রেডে অষ্টম জাতীয় বেতন স্কেল 2015 সালে পরিচালনা হওয়ায় আজকে 2026 সাল চলে যায়। সেখানে একজন শিক্ষক 12,500 টাকা বেসিকে কিভাবে যোগদান করতে পারেন এবং এই 12,500 টাকা বেসিকে যোগদানের পরবর্তীতে একজন শিক্ষকের জীবনমান কোথায় গিয়ে দাঁড়ায়। একজন শিক্ষক সে ক্ষুধাময় পেটে একজন ছাত্র ক্লাস ভরা ছাত্রকে সে কিভাবে পাঠদানে সে মনোনিবেশ করেন? প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। ভাবছেন যে 12,500 টাকার সাথে তো চিকিৎসা ভাতা রয়েছে, বাড়ি ভাড়া রয়েছে এবং সরকারি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, তাহলে হয়তোবা তাদের বেতন তুমুল পর্যায়ে গিয়ে দাঁড়ায়। না, আপনার ধারণাটি ভুল। 12,500 টাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের তাদের বাড়ি ভাড়ার এবং সরকারিদের বাড়ি ভাড়ার যে ফারাক রেখেছে সরকার, অথচ এই এনটিআরসি এর মাধ্যমে সরকার শত শত মাইল দূরে একজন শিক্ষককে সে স্কুল কলেজ পর্যায়ে নিয়োগ দিচ্ছে। সেই শত শত দূরে একজন শিক্ষক সামান্য বেতনে সামান্য বাড়ি ভাড়ায় কিভাবে সেখানে অবস্থান করবে? আপনি হয়তো ভাবছেন তাদের বেতন এবং বাড়ি ভাড়াটি তুমুল পর্যায়ে। না, তাদের বাড়ি ভাড়া পায় শুধুমাত্র তাদের বেসিকের 1,000 টাকা। বর্তমানে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটিকে 15% করা হয়েছে। আপনারা তো সকলেই শিক্ষিত লোক, সকলে হাতে স্মার্টফোন। একটু দেখে আসেন 12,500 টাকার 15% বেসিক করলে কত টাকা দাঁড়ায় এবং সেই টাকায় আপনার এলাকায় বাড়ি ভাড়া রয়েছে কিনা। আপনার এলাকার একজন শিক্ষককে আপনার বাড়িতে সেই টাকায় আপনি থাকতে দেবেন কিনা। শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের এই হতাশা দুর্দশার কথা হয়তোবা কেউ জানে না, হয়তোবা তারা তাদের চক্ষু লজ্জার ভয়ে প্রকাশ করে না। এখানে তুমুল পর্যায়ের একটি ফারাক রয়েছে। তুমুল পর্যায়ের যে ফারাকটি রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র 15% বাড়ি ভাড়া প্রদান করে, কিন্তু একই বেসিকে একজন সরকারি শিক্ষকের কিন্তু সর্বনিম্ন 45 থেকে 50% বাড়ি ভাড়া পায়।
50% বাড়ি ভাড়া করলে তার বেসিক কোথায় গিয়ে, বেসিকের 50% বাড়ি ভাড়া করলে তার বেতন কোথায় গিয়ে দাঁড়ায়, তার বাড়ি ভাড়া কোথায় গিয়ে দাঁড়ায়? আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের বাড়ি ভাড়া কোথায় গিয়ে দাঁড়ায়? শুধু তাই নয়, চিকিৎসা ভাতাতে দেখুন, একজন শিক্ষক সে চিকিৎসা ভাতা পায় শুধুমাত্র 500 টাকা। একজন শিক্ষকের তার পরিবারের সর্বনিম্ন 4 জন, 5 জন, 6 জন সদস্য রয়েছে। এই 6 জন সদস্যের সারা মাসে 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে সে 6 জন মানুষকে কিভাবে সেবা দিবে? সে নিজে যদি অসুস্থ হয়, এই 500 টাকা দিয়ে কি সে ডাক্তার দেখাবে? না 500 টাকা দিয়ে সে সুস্থ হয়ে ক্লাসরুমে ফিরবে? কিভাবে সম্ভব? আপনার এলাকায় কি একজন শিক্ষককে 500 টাকা দিয়ে তার চিকিৎসা করানো সম্ভব? তার পরিবারের কথা বাদই দিলাম। তো এই বিষয়গুলো অবশ্যই সরকারের একটু নজর দেওয়া উচিত। বড় বঞ্চিত অবস্থায় আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বৈষম্য। যে বেতন বৈষম্য রয়েছে, এই বেতন বৈষম্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পর্যায়ে এবং কর্মচারী পর্যায়ে তো আরো হতাশা দুর্দশায় ভরা। শুধু তাই নাই, এভাবে ধুঁকে ধুঁকে বেতন পাওয়ার পরে একজন শিক্ষক, একজন কর্মচারী যখন তাদের শেষ পর্যায়ে পৌঁছায় এবং চাকরি জীবনে, তাদের কিন্তু কোনো পেনশন নেই। এই পেনশনের অভাবে তারা কিভাবে তাদের এই হতাশা দুর্দশা দূর করে? এবং এই পেনশনের টাকা তুলতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে তাদের কিন্তু এমনও নজির রয়েছে যে একজন শিক্ষক তাদের কল্যাণ এবং অবসরের টাকা তুলে তার টাকাটি হাতে পাওয়ার আগে সে কিন্তু মারা গেছে। তো এই যে দীর্ঘ প্রতীক্ষার লাইন, দেখা যাচ্ছে 2-3 বছর পরে তাদের সিরিয়ালটি আসে এবং একজন শিক্ষক ঘুরতে ঘুরতে 60 একজন শিক্ষক সে কতদিন দৌড়াতে পারে? সরকারি এবং বেসরকারির মধ্যে যে ফারাকগুলো রয়েছে, বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবং একজন শিক্ষক, এই সহকারী শিক্ষক, তাদের কিন্তু সর্বনিম্ন, একজন সরকারি শিক্ষক তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তাদের টিফিন ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে মিলায় তারা কিন্তু সর্বনিম্ন 40 থেকে 50 হাজার টাকা বেতন উত্তোলন করে প্রতি মাসে। অথচ একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক সে কিন্তু সবকিছু মিলায় তার শুধু 2টা ভাতা। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 2টি ভাতা, একটি হচ্ছে উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং সে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ভাতা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে যেটি 50% ভাতা পায় শিক্ষকরা, বৈশাখীতে তারা পায় 20%। সেখানেও কিন্তু বেসরকারি এবং সরকারের মধ্যে অনেক ফারাক রয়েছে। প্রত্যেকটা ধাপে, প্রতিটা স্টেপে সরকারি এবং বেসরকারির মধ্যে তুমুল ফারাক রেখেছে সরকার। অবশ্যই সরকারের কাছে এই বিষয়গুলো আমরা তুলে ধরছি এবং এই বিষয়গুলো অবশ্যই দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়ন করার জন্য আমরা তুমুল নজির জানাচ্ছি এবং নবনির্বাচিত যে আমাদের যে শিক্ষামন্ত্রী হয়েছেন, আশা করছি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের এই হতাশা দুর্দশা তিনি দূর করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা তার প্রতি আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে তিনি আমাদের মাধ্যমে এই ফারাককে দূর করবেন। অবশ্যই এই বেতন কাঠামোতে তুমুল পরিবর্তন নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনার সুস্পষ্ট মতামত, আপনি একজন শিক্ষক, আপনি একজন শিক্ষকের সন্তান, আপনি একজন শিক্ষকের ভাই, আপনি একজন শিক্ষকের বোন, অবশ্যই এই বেতনে চলা সম্ভব কিনা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান। আপনারা ভিডিও তৈরি না করতে পারলেও আমাদের ভিডিওকে সাপোর্ট করে অবশ্যই দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।